এসআইআরের প্রতিবাদ, নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টে সওয়াল আর মার্চে ধর্না। আগামীকাল ধর্না, ধর্মতলায় ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। I have started my struggle from the beginning and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআরের প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है। जो मर्जी बीजेपी करेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর 3রা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর যে ভোটার তালিকা বেরিয়েছে, সেই ভোটার তালিকার 3টে কলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো বিচারাধীন কলাম।
এই বিচারাধীনের জায়গা দেখা যাচ্ছে যে বাঁকুড়ার সংখ্যালঘু গ্রামে একাধিক ভোটার বিচারাধীন। কত না হিসেব বলছে যে বাঁকুড়ার সবথেকে বড় সংখ্যালঘু গ্রাম হচ্ছে পুনিশোল। এই পুনিশোল গ্রামের মোট ভোটার 28,317 জন, তার মধ্যে থেকে 8,553 ভোটারই বিচারাধীনের কলামে রয়ে গেছে তাদের নাম। শুনানিতে সব নথি জমা দেওয়া হয়েছে, তারপরেও বিচারাধীন। পুনিশোল গ্রামের বিচারাধীন ভোটার নিয়ে চর্চা। চিন্তা একদিক দিয়ে, এটা চিন্তা বলতে তো মানে বিচারাধীন কথাটার যে অর্থ, এটা কিভাবে বিচার করবে, এটা একটা তো চিন্তার বিষয় আছেই। যদি কাগজ কলম দেখে বিচার করে তাহলে তো কাগজ কলম আমরা আগেও দিয়েছি। তৃণমূল তার যে কৃতকর্ম, মানে নিশ্চয়ই বাংলাদেশ থেকে ভুয়ো ভোটার আনিয়ে তাদেরকে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছে, এটাই হবে। তা না হলে জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল এনারা তো এই পুনিশনের লোকদের চেনে না যে দেখে দেখে আলাদা করে বার করে দেবে। তার কারণ কাগজ, বৈধ কাগজ দেখাতে পারেনি, ভুয়ো কাগজপত্র দেখিয়েছে, আর তাই দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এটা নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথ আঘাত করে এই করার চেষ্টা করছেন, যাতে তৃণমূল কংগ্রেসের যে বুথগুলোতে বেশি ভোট পেয়েছেন সেই বুথগুলোর থেকে ভোটারকে বাদ দেওয়ার একটা চেষ্টা করছেন সারা পশ্চিমবাংলা জুড়ে। কিন্তু আমরা বারবার বলছি যে ওরা যদি ভিন রাজ্য থেকেও ভোটার নিয়ে আসেন, ভোটের দিনে ওই রাজ্যের ভোটারগুলো যদি বুথে যায়, যখন তৃণমূল কংগ্রেসের প্রকল্পগুলো দেওয়ালে লেখা থাকবে কন্যাশ্রী, যুবশ্রীর মতন প্রকল্প, সেই ভিন রাজ্যের ভোটাররাও তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে চলে যাবেন। এতে বিজেপিরও মুখ পুড়বে, নির্বাচন কমিশনেরও মুখ পুড়বে। ওদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ফের এক বিএলওর মৃত্যু, এবং এখানেও সেই অভিযোগ উঠছে মানসিক চাপে মৃত্যু হয়েছে, পরিবার অভিযোগ করছে। বিএলওর প্রেশারটা যখন আসে, বাপি গিয়ে জানিয়েছিল বিডিও অফিসে যে এবারে করতে পারবে না, যেহেতু হার্ট অ্যাটাক, স্ট্রোক দুটো হয়েছে, এত প্রেশার নেওয়া যাবে না। 1171 জনের আমাদের এখানে, মানে বিএলওর ওটার পরে, তার আগে হয়তো সুস্থ ছিল, কিছুটা হাঁটা চলা করতে পারতো, সব ঠিকঠাক ছিল, এখনো পারে, কিন্তু কথা হচ্ছে তারপর থেকে এত মেন্টাল প্রেশার পড়েছে, আর ঠিক করে আর কিছু নয়। বিএলওদের সহায়তা করার জন্য কম্পিউটার যারা জানে এরকম ব্যক্তিদের এক একজনকে সহায়তার জন্য সব রাজ্য দিয়েছে, কিন্তু এখানে অসহযোগিতা করার কারণে বিএলওরা যাতে বিপদে পড়ে, এসআইআর যাতে না হয়, সেই জন্য এখানকার রাজ্য সরকার সাফিসিয়েন্ট যে কর্মচারী, সাফিসিয়েন্ট যে ম্যান পাওয়ার সেটা দেয়নি। এই জন্য বিএলওরা সত্যি সত্যিই চাপে পড়েছে। এর শেষ কোথায় আমরাও বুঝে উঠতে পারছি না। প্রতিদিন যেভাবে বিএলওদের উপরে ইয়ারোদের উপরে দোষ চাপিয়ে নির্যাতন কমিশন হাত ধুয়ে নিচ্ছে, এটা ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধানের লজ্জা। রায়গঞ্জ কোথায়, কোথায় ইসলামাবাদ? রায়গঞ্জে একটি বাক্স, যে বাক্সে অ্যাড্রেস রয়েছে ইসলামাবাদে। এবার পাকিস্তানের ইসলামাবাদের ঠিকানা লেখা বাক্স, বোম না তো? এ নিয়েই শোরগোল পড়ে গিয়েছে। কোথা থেকে এলো এই বাক্স? মুক্তা রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে মুক্তা? দেখো, অতনু রায়গঞ্জের মিলনপাড়ায় এক পরিত্যক্ত জায়গায় বসেছিল পাকিস্তানের ইসলামাবাদের পার্সেল। সেই পার্সেল ঘিরেই বোমা আতঙ্ক তৈরি হয়, আর সেখানেই এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়েছে। কারণ তুমি বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছ যে বিশ্বে প্রায় বেশ তৃতীয় যুদ্ধ সম্ভাবনা যেভাবে গোলাবর্ষণ চলছে, তার মধ্যে কিন্তু রায়গঞ্জ শহরে এই পাকিস্তানের ইসলামাবাদের যে পার্সেল, বোমা আতঙ্ক তৈরি হয়েছে রায়গঞ্জে। তবে রায়গঞ্জ থানায় খবর দিলে সেখানে রায়গঞ্জ থানার পুলিশ আসে, বোম স্পট এবং স্লিপার ডগ ওখানে পৌঁছায় এবং সমস্ত কিছু খতিয়ে দেখছে। তবে এই পার্সেলকে ঘিরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর জুড়ে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সেই পার্সেলে কিছু পাওয়া যায়নি। তবে এই যে রায়গঞ্জের মতো শহরের বুকে এইরকম ইসলামাবাদের যে পার্সেল রয়েছে, কিভাবে আসলো, সমস্তটা কিন্তু খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে এই পার্সেলকে সামনে রেখে একটা আলাদা চাঞ্চল্য তৈরি হয়েছে রায়গঞ্জ শহর জুড়ে। তবে এই ঘটনা যে এই প্রথম দেখা গেল যে কোথায় তোমার ইসলামাবাদ আর কোথায় রায়গঞ্জ, তারপর অনেকটাই দূরত্ব।
কিভাবে এখানে এই পার্সেলটা পাওয়া গেল বা পড়েছিল সমস্যায় খতিয়ে দেখছে রায়গঞ্জ থানা পুলিশ এবং পুলিশ। তবে এই যে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় যে সিসিটিভি রয়েছে সমস্ত কিন্তু খতিয়ে দেখছে রায়গঞ্জ থানা পুলিশ। কবে বা কাহারা এই জায়গায় পরিত্যক্ত জায়গায় ফেলে রেখেছে, কিভাবে এসছে সমস্ত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে গুরুত্ব দিয়েই কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ এই তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত পুলিশের